হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, পড়াশোনা করতেছো ঠিক মতো। তো আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টারটা সলভ করার সময় আমরা দেখবো যে আমাদের রিয়েল লাইফ অনেক এক্সাম্পলের মানে অনেক প্রবলেম আমরা এটা দিয়ে সলভ করতে পারতেছি। যেমন কয়েকটা এক্সাম্পল দেই। ধরো তোমরা যারা সাইকেল চালাইছো কিংবা বাইক চালাইছো, তোমরা খেয়াল করছো যে আমরা যখন কয়েকটা মোড় ক্রস করি তখন কি করি? সাইকেলের অথবা বাইকের স্পিডটা অনেক কমিয়ে ফেলি। কেন কমায় ফেলি এটা এখানে আমরা জানবো এই চ্যাপ্টারে বিস্তারিত ভাবে। এরপর ধরো রকেট রকেট সায়েন্স অনেক কমপ্লেক্স একটা জিনিস অনেকের কাছে মনে হয়। হ্যাঁ, কমপ্লেক্স। তুমি যখন অনেক কিছু জানবা, এর প্রতিটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, তখন সেটা কমপ্লেক্স। বাট ইন জেনারেল সেন্স মানে এটা কিন্তু ফিটনের থার্ড ল, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা আছে। এই ইজি একটা সূত্রের উপরই কিন্তু এই রকেটটা চলে। তো এরকম অনেক রিয়েল লাইফ প্রবলেম আমরা আস্তে আস্তে দেখবো। আনত তলে কিভাবে একটা গাড়ি কত বল প্রয়োগ করলে উপরের দিকে ওঠে, কিংবা আনত তলে একটা যদি পুলি থাকে তখন সেই পুলিতে সুতার টান কত, এরকম অনেক প্রবলেম আমরা দেখব। তো সেজন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টারটা একটু বড়ও অন্যান্য চ্যাপ্টারের তুলনায়। তো আস্তে আস্তে আমরা শুরু করি, ইনশাল্লাহ শেষ করে ফেলবো খুব দ্রুতই। আচ্ছা, শুরু করার আগে শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রিয়াসাত সানভি। রিয়াসাদ সানভি, পড়াশোনা করতেছি বুয়েটে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তো আমরা শুরু করি। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? নিউটনিয়ান মেকানিক্স, তাই না? লেখি নামটা, নিউটনিয়ান মেকানিক্স। এখানে দেখো শুরুতে আছে কি? শুরুতে আছে নিউটনিয়ান, তার মানে আমার নিউটনের যে সূত্রগুলো আছে সেই সূত্রের আমরা অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটিতে দেখবো মেইনলি। তো নিউটন কয়টা সূত্র দেয় আমাদেরকে? তিনটা সূত্র দেয়, বলের তিনটা সূত্র দেয়। তো ফার্স্ট লটা কি ছিল? দেখি লগুলো কি কি ছিল। ফার্স্ট ল, নিউটনের প্রথম সূত্রটা ছিল যে এরকম: বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে ধরো একটা খেলনা গাড়ি কোন একটা সারফেসে চলতেছে, মানে কোন একটা মেঝেতে চলতেছে। এখন আমি যদি এই খেলনা গাড়িতে পেছন থেকে কিংবা সামনে থেকে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করি, তাহলে কি হবে? ও যেভাবে চলতেছে আজীবন সেভাবেই চলতে থাকবে। অথবা আরেকটা কেস, যদি কোন একটা সারফেসে একটা খেলনা গাড়ি ধরে স্থির আছে, তাহলে কি? আমি যদি বল প্রয়োগ না করি সামনে থেকে অথবা পেছন থেকে, ও আজীবন সেই স্থিরই থাকবে। অর্থাৎ ওর বেগের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে ম্যাথমেটিক্যালি আমি যদি এটাকে লিখতে চাই, এটাকে লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু জিরো যখন, অর্থাৎ বল প্রয়োগ করা যদি না হয়, তাহলে কি হবে? স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির, অথবা সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলবে। আচ্ছা, তো এটা ছিল নিউটনের ফার্স্ট ল। তো এই দুইটা সূত্র থেকে আমরা একটা ধারণা পাই। সেই ধারণাটা হচ্ছে জড়তা। জড়তা কি? জড়তা হচ্ছে কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা। যেমন ধরো একটা ফুটবল একটা মাঠের মধ্যে আছে। তো এখন আমি যদি বল প্রয়োগ না করি, তখন ও আজীবন চাবে যে ও যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে, অর্থাৎ ওর বেগের পরিবর্তন না করতে, স্থির আছে স্থির থাকবে। অথবা ধরো
একটা ফুটবল সামনের দিকে যাচ্ছে, লাথি দিছে কেউ, তো এখন সামনের দিকে যাইতেছে, তো ও আজীবন চাবে যে ওর বেগটা যেন সমানভাবে সামনের দিকে এগিয়ে যায়। তো এটা হচ্ছে জড়তা। জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। আচ্ছা লিখি, জড়তা দুই ধরনের। এক, স্থিতি জড়তা। দুই, গতি জড়তা। কোনটা কি? স্থিতি জড়তা হচ্ছে স্থির থাকার ধর্ম, আর গতি জড়তা হচ্ছে গতিশীল থাকার যে ধর্ম। স্থির থাকার ধর্ম মানে কি? একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, অর্থাৎ একটা ফুটবল একটা মাঠের মধ্যে স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় থাকার যে ধর্ম, সেটা হচ্ছে স্থির জড়তা। আবার ধরো গতি জড়তা কোনটা? ধরো গতিশীল অবস্থায় আছে কোন একটা ফুটবল বা সাইকেল, ধরো সাইকেল গতিশীল অবস্থায় আছে, ও আজীবন সে গতিশীল অবস্থায় বজায় রাখতে চায়, এটা হচ্ছে গতি জড়তা। তাহলে জড়তার কনসেপ্টটা আমরা এই নিউটনের ফার্স্ট ল থেকে আমরা জানতে পারি। আর নিউটনের ফার্স্ট লটা কি সেটা আমরা দেখলাম। এখন সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল আমাদেরকে বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা কিভাবে লিখতে পারি আমরা? ম্যাথমেটিক্যালি লিখতে পারি যখন, আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হারকে আমরা ডিডিটি দিয়ে প্রকাশ করি। ধরো এখানে কিছু একটা আসবে ওয়াই, তার মানে এর মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার। আচ্ছা, তো ভরবেগের পরিবর্তনের হারকে কিভাবে লিখবো আমরা? ভরবেগের পরিবর্তনের হারকে আমরা লিখবো ডিডিটি অফ পি। সেকেন্ড ল বলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলকে যদি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে ম্যাথমেটিক্যালি আমি এটাকে এভাবে লিখতে পারি। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে সমানুপাতিক, সমানুপাতিককে আমরা কিভাবে উঠে দিতে পারি বলতো? সমান ধ্রুবক এনে, তাই না? সমানুপাতিককে আমরা উঠে দিতে পারি কিভাবে? সমান প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু একটা ধ্রুবক, এনে আমরা উঠে দিতে পারি। তো এখানেও দেখি আমরা, এই যে ডিডিটি অফ পি সমানুপাতিক এফ কে আমরা লিখতে পারি ডিডিটি অফ পি সমান, কিভাবে আসলো এটা? ধ্রুবক কোথায় প্রশ্ন আসতে পারে। এখানে ধ্রুবক হচ্ছে মনে মনে 1 একক, এবং সেটা হচ্ছে 1 নিউটন এককে। তো এখান থেকে আমরা লিখতে পারি জি অফ পি ইজ ইকাল টু এফ। এরপরে আমরা দেখি, আমরা একটা সূত্র কিন্তু অনেক ইউজ করি ক্লাস 8-9 থেকেই, এফ ইজ ইকাল টু এম এ। এটা কই থেকে আসছে জানো? এটা এই নিউটনের সেকেন্ড ল থেকে আসছে। কিভাবে দেখি, নিউটনের সেকেন্ড লটা আমরা আবার দেখি। কি বলছে? নিউটনের সেকেন্ড লটা ছিল যে ডিডিটি অফ পি কে আমি এফ লিখতে পারি, তাই না? এখন এই যে ডিডিটি অফ পি মানে কি? ভরবেগের পরিবর্তনের হার উপরে। আচ্ছা, তাহলে এর শুরুতে ভরবেগ কত ছিল? ভরবেগ কি? ভর আর বেগের গুণফল। শুরুতে এর ভরবেগ ছিল এম ইউ, শেষের ভরবেগ এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? ডেল অফ পি ইজ ইকাল টু এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, দেখো এই যে সূত্রটা এখান থেকে আমরা পাই এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই ডিটি। ডিটি হচ্ছে সময়ের ডিফারেন্স, এখানে সময় ডিফারেন্স কত? টি। টি সমান কি এফ, বা এখান থেকে আমি যদি এম কমন নিই, তাহলে পাই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইজ ইকাল টু এফ। এটা কি ত্বরণের সূত্র না? এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এম টু এ ইজ ইকাল টু এফ। তাহলে আমরা দেখতে পেলাম যে নিউটনের সেকেন্ড ল থেকে আমি এফ ইজ ইকাল টু এম এ এই সূত্রটা পাই। অনেক সময় কিন্তু কোশ্চেনে আসে, এমসিকিউতে আসে বোর্ডে, যে এফ ইজ ইকাল টু এম এ, এটা আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই? সেকেন্ড ল থেকে আমরা পাই। আচ্ছা, এরপরে নিউটন থার্ড ল।
নিউটনের থার্ড ল আমাদেরকে বলতেছে যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা আছে। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যে এক্সাম্পল দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো একটা দেয়াল, তো এই দেয়ালে তুমি কি করছো, একটা পা দিয়ে বা হাত দিয়ে, ধরো এ হচ্ছে তুমি তুমি হাত দিয়ে একটা ঘুষি দিচ্ছ এদিকে খারাপ হবে, এদিক বরাবর। তুমি দেখবা কি যে হাতে কিন্তু একটা ব্যথা পাবা। কেন ব্যথা পাবা বলো তো? তুমি সামনের দিকে বল দিতেছ, কিন্তু তুমি ব্যথা পাইতেছ তুমি কেন? ব্যথা তো দেয়ালে পাওয়ার কথা, তাই না? তুমি কেন ব্যথা পাবা? কেন এটা হইতেছে? তার কারণ হইতেছে দেয়ালও তোমার উপর বল দিতেছে। এজ এ রেজাল্ট সেই বলের কারণেই তুমি ব্যথা পাইতেছ। এখানে কি ঘটনাটা ঘটে দেখি চল। তুমি দেয়ালের উপর এদিক বরাবর বল দিতেছ। আচ্ছা, এক মিনিট। এদিক বরাবর তুমি দেয়ালের উপর বল দিতেছ। ধরে এটাকে ধরলাম আমি F1, এটা তোমার প্রযুক্ত বল। দেয়ালও কি দিতেছে? তোমার উপর একটা বল দিতেছে, সেটা হচ্ছে F2। এর দিক হবে অপোজিটে, এ হচ্ছে F2। তো এই F1 আর F2 এর মান সমান আর দিক বিপরীত। এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় এমসিকিউতে আসে যে প্রযুক্ত বল এবং তার প্রতিক্রিয়া বল এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। দেখো এই যে আমি যদি F1 এক লাইনে লিখি, এদিক বরাবর F1 আর এদিক বরাবর F2, এটা মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কিন্তু এমসিকিউতে আসে। তাহলে প্রযুক্ত বল এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের থার্ড অর্ডার ছিল যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। তার মানে F1 এখানে F1 বল একটা ভেক্টর রাশি, তাই ভেক্টর ইজ ইকুয়াল টু F2 ভেক্টর। কি ঠিক লিখলাম? না, ভুল। কেন? কারণ দুইটা ভেক্টর কখন সমান হবে? দুইটা ভেক্টর সমান হবে যখন তাদের মান এক হয় এবং দিক এক হয়। এখানে দেখো F1 আর F2 এর মান এক কিন্তু দিক কিন্তু আলাদা। তো সেই কারণে আমি দুইটা ভেক্টরকে সমান লিখতে পারি না। তো আমি লিখতে পারি কি, F1 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর। এটা আসে এমসিকিউতে। সমান এত। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল। তো এটাই আমাদের ছিল আপাতত। এখন আমরা এই তিনটা সূত্রের উপর কিছু ম্যাথ করব। আচ্ছা, ধরো একটা প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 1। আচ্ছা, একটা ইজি একটা কোশ্চেন। ধরো এই কালারটা ইউজ করো। ধরো এ একটা গোলক, একটা গোলক, এর আদিবেগ u ইজ ইকুয়াল টু 0 দেয়া আছে। তুমি এর উপর 15 নিউটন মানের বল তুমি 4 সেকেন্ড ধরে প্রয়োগ করছো। তো এরপরে কি হবে? ও একটা ত্বরণে যাবে। বল প্রয়োগ করলে অলওয়েজ কি ত্বরণ সৃষ্টি হয়। Oops, 1 মিনিট। ধরো এ একটা বল ছিল, এই বলের উপর 15 নিউটন মানে একটা বল 4 সেকেন্ড ধরে তুমি প্রয়োগ করছো। তারপরে এর অবস্থানটা হবে ধরো এখানে। এখানে কি আর একটা বেগ থাকবে, তাই না? একটা বেগ আছে ধরো। তো এরপরে তুমি আর এই 4 সেকেন্ড পরে এই বলটার উপর তুমি আর কোনো বল প্রযুক্ত করো নাই। তো তারপরে কি হবে বলো তো? যদি ফ্রিকশন না থাকে এই মেঝের, তাহলে কি ও অলওয়েজ চলতে থাকবে এই সমবেগে, এই ভি বেগে ও সামনের দিকে চলতে থাকবে। তো আমাদের একটা প্রশ্ন বলছে, প্রশ্নটা বলি যে ধরো একটি স্থির বস্তু ছিল, সেই স্থির বস্তুর উপর 15 নিউটন মানে একটা বল 4 সেকেন্ড ধরে কাজ করে। তারপরে
আর কোনো বল কাজ করলো না। বস্তুটি এরপর 9 সেকেন্ড 9 সেকেন্ডে 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব যায়। তার মানে এটুকু ডিস্টেন্স হচ্ছে 54 মিটার যায়। বলছে বস্তুটা ভর বের করতে, মানে এম ইজ ইকাল টু হোয়াট। কোশ্চেনটা আবার বলি, একটা বস্তু ছিল শুরুতে, এই বস্তুটার আদিবেগ ইউ সমান 0, 15 নিউটন মানের একটা বল 4 সেকেন্ড ধরে এর উপর প্রযুক্ত হয়েছে। তো এরপরে বস্তুটার অবস্থান হলো এটা। এরপরে এই 4 সেকেন্ড পরে আর কোনো বল প্রযুক্ত হয় নাই। তো তারপরে 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব যায়। তো এখন আমার কোশ্চেন বলছে যে বস্তুটার ভর কত ছিল। আচ্ছা, আমরা শুরু শেষ থেকে আগাবো। দেখো, এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা ও কি সমবেগে যায় না? আমরা নিউটনের সূত্র থেকে দেখছি, ফার্স্ট ল থেকে, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো এইটুকুতে ও কিন্তু সমবেগে যায়। তাহলে সমবেগে ও অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 54 মিটার। তাহলে আমরা সূত্র জানি সমবেগে এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে এখানে 54 ভি ইন্টু টি, টি হচ্ছে 9, বা ভি ইজ ইকুয়াল টু 6 নং 54, 6 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গায় ওর বেগটা হচ্ছে কত? 6 মিটার পার সেকেন্ড। এখন আমার বলছে যে এম কত। আচ্ছা, ইজিলি সলভ করা যায়। আমরা জানি এফ ইজ ইকাল টু এম এ, বা এফ ইজ ইকাল টু এম ইন্টু এ সমান কত? বি মাইনাস ইউ বাই টি, বা এফ এর মান হচ্ছে 15 দেওয়া আছে, এম ভি হচ্ছে বের করলাম 6, মাইনাস আদিবেগ ইউ 0, আর হচ্ছে টি হচ্ছে 4, বা 4 15 60 ভাগ 6 ইজ ইকাল টু এম। সুতরাং এম ইজ ইকাল টু 10 কেজি। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। একেবারে ইজি ছিল, আশা করি বুঝতে পারছো। এরপরের কোশ্চেনটাতে আমরা যাই, প্রবলেম নাম্বার 2। বলছে যে ধরো একটা বস্তু আছে, সেই বস্তুর উপর 7 নিউটন মানের একটা বল প্রযুক্ত হলো। 7 নিউটন, এফ ইজ ইকাল টু 7 নিউটন, এবং এ কারণে এটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হলো। তাহলে বস্তুটার ভর কত? ইজি, কত? এফ ইজ ইকাল টু এম এর সূত্র ইউজ করে আমরা অ্যান্সার করতে পারবো। এফ ইজ ইকাল টু এম এ, এফ এর মান 7, এম বের করব, এর মান 3, বা এম ইজ ইকাল টু 7 ভাগ 3, তার মানে কত আসে? 3.5 কেজি। আচ্ছা, এটুকু শেষ না, সেকেন্ডে আরেকটা প্রশ্ন আছে কোশ্চেনে। বলছে যে বস্তুটির উপর 5 নিউটন মানের আরেকটি বল 7 নিউটন বলের সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে? আবার বলি কোশ্চেনটা শুরু থেকে। বলছে যে একটি বস্তুর উপর 7 নিউটন মানের একটা বল প্রযুক্ত হলো, এই কারণে এর ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড হয়। তাহলে ভর কত? এটুকু সলভ করলাম। এরপরে বলছে যে এই 7 নিউটন বলের সাথে আমি 5 নিউটন মানের একটি বল 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলাম, তাহলে বস্তুটির ত্বরণ কত হবে? তাহলে আমরা গ্রাফটা, ডায়াগ্রামটা আঁকাই, কেমন হবে? এই হচ্ছে বস্তুটা ছিল শুরুতে, 7 নিউটন মানে একটা বল প্রযুক্ত হলো প্রথমে। এরপরে কি হয়েছে? 5 নিউটন মানে একটা বল এর সাথে প্রযুক্ত হয়েছে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। 60 ডিগ্রি কোণে। তো এখন বলছে যে তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? তো এখানে ভর কিন্তু আমি ফার্স্ট পোর্শন থেকে পেয়ে গেছি, কত? 3.5 কেজি। কিভাবে করব? এখানে দুইটা বল একসাথে এই বস্তুটার উপর প্রযুক্ত হয়েছে, তাই না? এখন আমরা ভেক্টর থেকে জানি যে বল কি একটা ভেক্টর রাশি, তাই না? তাহলে একই বস্তুর উপর যখন দুইটা বল প্রযুক্ত হয়, তখন তাদের লব্ধি বের করার সূত্রটা আমরা ইউজ করব। তাদের লব্ধি কি? লব্ধি, আমরা সূত্রটা জানি যে ভেক্টর থেকে, যে একই বস্তুর উপর যখন দুইটা বল প্রযুক্ত হয় বা দুইটা ভেক্টরের লব্ধি আমরা হিসাব করতে পারি কিভাবে? আর ইজ ইকাল টু
রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে pq দুইটা ভেক্টর আর আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি। তো এখানে আমার দুইটা বলের লব্ধির হিসাবটা করে ফেলি। এফ এফ আর ইজ ইকুয়াল টু রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 cos 60 ডিগ্রি। ক্যালকুলেট করলে পাই আমি 10.44 নিউটন। তো লব্ধি বল পেয়ে গেলাম। আমার বের করতে বলছে ত্বরণ কত, তার ত্বরণ এফ ইজিক্যাল টু, এই যে ত্বরণটা হবে এখানে কেন লব্ধি বলটা আমি হিসেব করলাম, দেখো এই যে বস্তুটা, এই বস্তুর উপর 5 নিউটন এবং 7 নিউটন মানের দুটা বল একই সাথে এদিক বরাবর এবং এদিক বরাবর কাজ করলো, তাহলে যাবে কিভাবে বলতো? এদিক মাঝখানে কোনো একটা দিক বরাবর যাবে না বস্তুটা? তো একই তার মানে এই দুটার যে লব্ধি বল, সে লব্ধি বলের দিকটা হবে এদিকে, সেই লব্ধি বলটা আমি এখানে হিসাব করলাম। তো এই যে বলটা আছে, এই বলটার কারণে যে ত্বরণ হবে সেটা হচ্ছে আমাদের প্রাপ্ত যে ত্বরণ, মানে লব্ধি যে ত্বরণ সেটা। তাহলে সেটা কত হবে? এফ ইজ ইকাল টু এম এ, এফ মান হচ্ছে 10.4, এম এর মান হচ্ছে 3.5 ইন্টু এ। এখান থেকে আমরা এর মানটা বের করব, কত আসে? 4.47 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন সলভ। ইজি কোশ্চেন ছিল একটা। আচ্ছা, এরপরে আমরা যাই। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে এ হচ্ছে একটা ভূমি, ভূমি থেকে 64 মিটার উচ্চতায় একটা বস্তু আছে। তো বস্তুটাকে আমি মুক্তভাবে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে সেটা 4 সেকেন্ড সময় নেয় এখান থেকে এর নিচে পড়তে। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্নে 1 নম্বর কোশ্চেনে বলা আছে যে বাতাসের বাধা কত, এবং 2 নাম্বার কোশ্চেনে বলা আছে বস্তুটি ভূমিতে কত বেগে এবং কত বলে আঘাত করবে। আচ্ছা, তোরা সলভ করি। তো দেখো, এখানে কোশ্চেনটা আমি আবার ড্র করি। এখানে এই বস্তুটা 64 মিটার হাইটে আছে, তাই না? এখন আমি বের করি যে এর উপর কি কি বল কাজ করতেছে। দেখো, এই যে বস্তুটা আছে এর উপর এমজি মানের একটা বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা নিচের দিকে কাজ করতেছে, তাই না? আর বাতাসের বাধা, ধর একটা বস্তু উপর থেকে নিচে পড়ে, তো বাতাসের বাধা, বাধা অলওয়েজ যেদিকে বস্তুটা গতিশীল থাকে তার অলওয়েজ তার উল্টো দিকে কাজ করে। তার মানে বাতাসের বাধার কাজ করতেছে এদিকে, এফ এ, এফ এ আর বা এফ এ। তো এই যে বস্তুটা আছে, এই বস্তুর উপর দুটি বল ক্রিয়াশীল, একটা হচ্ছে এমজি আর একটা হচ্ছে এফ এ। আর এমজির মান অবশ্যই এফ এর চেয়ে বেশি, যে কারণে বস্তুটা নিচের দিকে পড়ে। এখন আমার এখানে বলে দিছে যে আমার 4 সেকেন্ড সময় লাগে ভূমিতে পড়তে। তাহলে আমি দেখি যে এখানে নিচের দিকে পড়তে এর প্রকৃত অর্থে কত অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, মানে সেটা কি 9.8 নাকি 9.8 চেয়ে অন্য কম বা বেশি? অবশ্যই কম হবে বুঝতেছি, কারণ উপর দিকে একটু বাধা বল কাজ করতেছে। ধর একটা বস্তু আছে, সেই বস্তুর উপর তুমি দিক বরাবর 10 টা বল দিতেছ, তখন এর যে ত্বরণ হবে ধরো এর মান হলো 5 নিউটন, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার তোমার ফ্রেন্ড কি করছে পরের সেকেন্ড কেসে, যে তোমার ফ্রেন্ড দিক বরাবর 5 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে কি লব্ধি বলটা কত হবে? 5 নিউটন মানে একটা বল, 10 নিউটন 5 নিউটন মিলে লব্ধি বলের দিকে থাকবে। তো তার কারণে এর মান যত হবে সেটা কি 2.5, সেটা অবশ্যই এটার চেয়ে শুরুর যে কেস তার চেয়ে কম হবে। আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা সলভ করি। তো আমার এখানে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এইচ এর মান দিয়ে আমার 64, আদিবেগ 0, উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে।
তো হাফ ইন্টু জি, এখানে জি না লিখে, জি ধরো তো 9.8 মনে হয়, জি না লিখে আমি এ প্রাইম লিখি, হাফ এ টি স্কয়ার। তাহলে হাফ ইন্টু এ প্রাইম ইন্টু টি স্কয়ার, টির মান হচ্ছে 4×4 = 16, বা এখান থেকে আমি যদি এ প্রাইমের মান বের করি তাহলে আসে আমার 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই যে বস্তুটা আছে সেই বস্তুটা ভূমিতে পড়তে এর 8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ কাজ করে, যেটা 9.8 এর চেয়ে কম, অবশ্যই কম হওয়ার কথা। এখন দেখো আমাকে বলছে যে বাতাসে বাধা মানটা কত, তার মানে আমাকে চাইছে এই এফ এর মানটা কত। তো চলো বের করি। এখানে যে বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, তাই না? একটা হচ্ছে এম জি নিচের দিকে আর একটা হচ্ছে এফ এ উপর দিকে, এবং সেই যে দুইটা লব্ধি, সেই লব্ধি যে বল, সেই লব্ধি বলের কারণেই সেটা নিচের দিকে পড়তেছে, এবং নিচের দিকে পড়ার সময় এর ত্বরণ হয় 8 মিটার পার সেকেন্ড। তেমন আমি লিখতে পারি যে এম জি মাইনাস এফ এ ইজ ইকুয়াল টু এম এ, এম এ প্রাইম, এটা যখন প্রাইম দিলাম এম এ প্রাইম, বা এম জি হচ্ছে কত, বস্তুটা ভর দেওয়া নাই, যে বস্তুটা ভর, ধরো বস্তুটা ভর দেওয়া আছে 5 কেজি, 5 কেজি। তো 5 ইন্টু 9.8 মাইনাস এফ এ ইজ ইকুয়াল টু 5 ইন্টু 8, বা এফ এ ইজ ইকুয়াল টু 5 ইন্টু 9.8 মাইনাস 40 ইজ ইকুয়াল টু কত আসে, 9 নিউটন। তো বাতাসের বাধা বলের মান হচ্ছে 9 নিউটন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট 1 নং কোশ্চেনের অ্যান্সার। এখন চলো 2 নং কোশ্চেনটা সলভ করি, যে ভূমিতে কত বেগে বস্তুটি আঘাত করবে এবং কত বলে আঘাত করবে। তাহলে আমি একটু আগে দেখলাম যে সেটা 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ভূমিতে পড়ে। তাহলে আমি ইজিলি ভি সমান ইউ প্লাস এটি দিয়ে আমি সেই বেগটা বের করে ফেলতে পারি। তাহলে 2 নাম্বারটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভির মান আদি বেগ 0, এ হচ্ছে 8 আর টি হচ্ছে 4 সেকেন্ড। সুতরাং ভি ইজ ইকুয়াল টু 4×32 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে কত বলে আঘাত করবে, এটাও ইজি। কত বলে, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এ, এম এর মান কত, 5 কেজি। আর এখানে এ হচ্ছে প্রকৃত অর্থে যে ত্বরণ, কার্যকরী ত্বরণ, কার্যকরী ত্বরণের মান কত, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 8 ইজ ইকুয়াল টু 5×40 নিউটন। এই হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন অ্যান্সার। তো এই যে একটা কোশ্চেন ছিল, কি আমরা একটু রিভিউ করি কোশ্চেনটা আবার। তো কোশ্চেন বলছে যে এখানে একটা বস্তু ছিল, বস্তুটা ভূমি থেকে 64 মিটার হাইটে আছে। তো বস্তুটা যখন ছেড়ে দেই তখন 4 সেকেন্ড সময় লাগে ভূমিতে পড়তে। বস্তুটা ভর 5 কেজি। এখন বলছে বাতাসের বাধা কত, প্রথম কোশ্চেনটা। তো এই যে বস্তুটা আছে, এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা বল নিচের দিকে এমজি ওজনের জন্য যে বলটা, আর এটা হচ্ছে বাতাসে বাধা বল এফ এ উপর দিকে। এখন এই দুইটা বলের যে লব্ধি, সেই লব্ধি বলের কারণেই সেই বস্তুটা নিচের দিকে পড়তেছে। সেই আমি প্রথমে বের করে নিলাম সেই লব্ধি বলের ত্বরণটা কত, এ প্রাইম। তো এখন আমি এই ইকুয়েশনটা লিখলাম যে এম জি নিচের দিকে এফ উপর দিকে, এম জি মাইনাস এফ এ ইজ ইকুয়াল টু এম এ। তো সেখান থেকে আমি এফ এর মানটা বের করে ফেললাম। আর পরে কোশ্চেনটা বলছে বস্তুটি কত বেগে এবং কত বলে আঘাত করবে। তো বেগে সূত্র রাখি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর বল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এটা এখানে হচ্ছে কার্যকরী ত্বরণ, এই 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেখান থেকে দুইটা কোশ্চেন সলভ করে ফেলো। আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনটা দেখি। আমাকে পরের কোশ্চেনটা বলছে যে সমত্বরণে ধাবমান 3 কেজি ভরের একটি বস্তু নবম সেকেন্ডে ও 19তম সেকেন্ডে যথাক্রমে 30 মিটার এবং 50 মিটার দূরত্ব যায়। ক্রিয়াশীল বলের মান কত? প্রথম হতে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমি কোশ্চেনে কি কি দেওয়া আছে সেখানে লিখি আগে, যে ভর দেওয়া আছে 3 কেজি। এরপর বলছে
নবম সেকেন্ডে, 9th সেকেন্ডে যায়, তাহলে s 9th is equal to 30 মিটার, এবং দেওয়া আছে s 19th is equal to 50 মিটার। এখন বলছে যে ক্রিয়াশীল বলের মান কত, f is equal to what, এবং প্রথম হতে 4 সেকেন্ডে অতিক্রান্ত t যখন 4, তখন s is equal to what। আচ্ছা, সলভ করি। এখন বস্তুটা সমত্বরণে যাচ্ছে, আমরা একটা সূত্র জানি যে যখন কোনো একটা বস্তু সমত্বরণে যায় তখন tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s is equal to u plus half a into 2t minus 1, half a into 2t minus 1, এটা সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখন আমি s যখন 9 মানে নবম সেকেন্ডের জন্য আমি দেখতেছি যে u এর মান 0, আচ্ছা u এর মান 0 দেওয়া নেই, তাহলে u থাকুক, u প্লাস হাফ a ইন্টু 2t, 9 দুগুণে 18 মাইনাস 1, বা s 9তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দেওয়া 30 মিটার, তো 30 ইজ ইকুয়াল টু u প্লাস 17/2a। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশন বলছে যে 50 মিটারের জন্য, তাহলে 50 ইজ ইকুয়াল টু u প্লাস হাফ ইন্টু a ইন্টু 2t মাইনাস 1, আর 37। এই হচ্ছে আমার দুটো ইকুয়েশন, দুইটা অজানা রাশি, তাহলে আমি ইজিলি সলভ করে ইউ আর এর ভ্যালুটা পেয়ে যাব। হচ্ছে ক্যালকুলেটর থেকে আমি পাই ইউ এর মান আসে 13 মিটার পার সেকেন্ড, আর এর মান আসে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার প্রথম কোশ্চেনটা ছিল যে ক্রিয়াশীল বলের মান কত, তাহলে আমি ত্বরণ পেয়ে গেছি, সুতরাং ক্রিয়াশীল বলের মান F ইজ ইকুয়াল টু এম এ। এম এর মান দেওয়া আছে 3 কেজি, আর এর মান 2, তাহলে 3.6 নিউটন। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। সো এখন বলছে প্রথম হতে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে ত্বরণে গতিশীল, তাহলে আমি কোন সূত্র ইউজ করবো, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ এর মানটা হচ্ছে 13 দিবে টি, টি হচ্ছে 4 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু টি হচ্ছে 4 স্কয়ার, তার মানে এস এর মান আসতেছে আমার, আচ্ছা ক্যালকুলেটর সলভ করলে যত আসে ততই আসলে বুঝতে পারছো। তো এই সূত্রটা মনে রাখতে হবে যে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 10তম সেকেন্ডে, 9তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, বা যে কোনো সেকেন্ডে টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। আচ্ছা, এরপরে যাই, এরপরে কোশ্চেনটা দেখো, বলছে যে একটি মালবাহী ট্রেনের কিছু অংশ হঠাৎ করে আলাদা হয়ে যায়। ট্রেনের বেগ 54 কিলোমিটার পার আওয়ার, বিচ্ছিন্ন অংশের ভর 6 × 10⁴ কেজি। যদি বিচ্ছিন্ন অংশ 2 মিনিট পরে স্থির হয়, তাহলে বাধাদানকারী ঘর্ষণ বলের মান কত। আচ্ছা, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, তোমরা ফিজিক্সের ম্যাক্সিমাম প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, প্রথমে এই কোশ্চেনটা ড্র করার চেষ্টা করবা, মানে ভিজুয়ালি যে কি বলতে চেষ্টা করতেছে, তাহলে কোশ্চেনটা সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা সলভ করি। দেখো বলছে কি, একটি মালবাহী ট্রেনের কিছু অংশ, ধরো একটি মালবাহী ট্রেন, ধরো একটি মালবাহী ট্রেন, এই হচ্ছে তার
রাস্তা। তো শুরুতে এভাবে ছিল, এরপরে কিছু অংশ আলাদা হয়ে গেল, তার মানে ধরো এই পরের যে পোর্শনটা আছে সেটা আলাদা হয়ে গেল। ধরো পরের পোর্শনটা হচ্ছে এখানে, এখানে রইলো, আর সামনের অংশটা অনেক আগায় গেল। আচ্ছা, ট্রেনের বেগ দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। তো 54 কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেই 3.6 দ্বারা ভাগ করে। 54কে 3.6 দিয়ে যদি ভাগ করি আমি, 15 15 মিটার পার সেকেন্ড। তার মানে আহ, এই যে ট্রেনের বেগ ছিল সেটা ছিল কত, 15 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, এখন বলছে যে ট্রেনের বেগ এত, বিচ্ছিন্ন অংশের ভর 6 × 10⁻⁴। তার মানে এটুকের ভর হচ্ছে 6 × 10⁻⁴, 10⁻⁴ কেজি। যদি বিচ্ছিন্ন অংশ 2 মিনিট পরে স্থির হয়, বিচ্ছিন্ন অংশ 2 মিনিট পরে স্থির হয়, তবে বাধাদানকারী বলের মান কত? আচ্ছা, বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে, যখন বিচ্ছিন্ন হয় সেই মুহূর্তে এর বেগটা কত হবে? অবশ্যই 15 মিটার পার সেকেন্ড হবে, তাই না? ওটা 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে একসাথে। তো যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন ওই শেষ মুহূর্তে এর বেগটা 15 মিটার পার সেকেন্ডই। এরপরে কি আস্তে আস্তে এর বেগটা কমতে থাকবে, কেন? কারণ ভূমির বাধার কারণে। তো বলছে যে 2 মিনিট পরে স্থির হয়ে যায়। ধরো এরপরে কোন একটা কেসে এখানে ও স্থির হয়ে গেল, এই সেকেন্ড পোর্শনটা এটা এখানে স্থির হয়ে গেল, এখানে এর বেগ v ইজ ইকুয়াল টু 0, আর এটুকু যেতে সময় লাগলো কতটুকু সময়, t ইজ ইকুয়াল টু 2 মিনিট। এখন বলছে বাতাসে না, মানে ঘর্ষণ বলের মান কত? তাহলে এখানে আমরা সলভ করি। প্রথমে আমি বের করব মন্দনটা কত। তাহলে a ইজ ইকুয়াল টু মন্দন বা ত্বরণ, a ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t। শেষ বেগ দেওয়া হচ্ছে 0, মানে এই যেটুকের জন্য শেষ বেগ দেওয়া 0 এবং আদি বেগ হচ্ছে 15, আর সময় লাগবে 2 মিনিট, তার মানে 127। এর মান আসে মাইনাস 0.125 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমার বের করতে হবে বাধা বলের মান কত। বাধা বল সমান কি, F ইজ ইকুয়াল টু ma, বা ঘর্ষণ বল। F এর মান দেওয়া আছে আমার 6 × 10⁻⁴ কেজি, আর এর মান দেওয়া হচ্ছে পাইলাম আমি 0.125 মিটার। হ্যাঁ, মাইনাসটা দিয়েই বলতেছি একটু পরে। তাহলে F এর মান আসে হচ্ছে আমার -7500 মিটার। এই যে মাইনাসটা, সেই মাইনাসটা তাৎপর্য হচ্ছে বাধা বল প্রকাশ করতেছে সেটা, বা ঘর্ষণ বল, বা বলতে পারো যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে যে বল সেটা। তো আমি, তোমরা লাস্টে অ্যান্সার লেখার সময় আমি জাস্ট লিখে দেবো। সুতরাং ঘর্ষণ বলের মান, মাইনাসটা উঠিয়ে, ঘর্ষণ বলের মান 7500 নিউটন, এর অ্যান্সার। আর এই, তাহলে আশা করি বুঝতে পারছো প্রবলেমটা, ইজি কোশ্চেন ছিল। সে পরেরটা সলভ করি, এটাও ইজি, ক্লাস 9-10 এর কোশ্চেন। ধরো কোশ্চেনটা কি বলছে, বলছে যে একটা গাড়ির চালক, মানে গাড়ি চালক বসে আছে এখানে গাড়ির উপর, গাড়িটা গতিশীল। তো সে দেখতে পেল তার থেকে 20 মিটার সামনে একটা বালক রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। তো তখন সে কি করলো, সাথে সাথে ব্রেক চাপ দিল। ব্রেক চাপ দেওয়ার পরে সে শেষমেশ 1 মিটার সামনে, বালকের 1 মিটার সামনে যে তার গাড়িটা থামলো। এবং তার গাড়ির এই যে শুরুতে এর ব্রেকটা ছিল 12.5 মিটার পার সেকেন্ড, মানে শুরুতে সে সমবেগে যাচ্ছিল, তারপরে ব্রেক চাপলো এবং থেমে গেল 1 মিটার সামনে বালকের। এখন বলছে গাড়িটি থামাতে কত সময় লাগলো, এবং সেকেন্ড কোশ্চেনটা বলছে প্রযুক্ত বল কত। আচ্ছা, তাহলে গাড়িটা থামাতে কত সময় লাগবে? তাহলে এস ইজ ইকুয়াল টু এখানে কত, 26 হচ্ছে টোটাল ডিস্টেন্স,
এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 26 মিটার, আর ও থামছে হচ্ছে 1 মিটার সামনে, তার মানে ও গেছে কতটুকু 25 মিটার। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 হোল টি। এখানে এস এর মান হচ্ছে 25, 2 এর মান হচ্ছে 12.5, ভি এর মান 0 বাই 2 ইন্টু টি, বা টি ইজ ইকুয়াল টু কত আসে, 12.5 divided by 2, 25 into answer 156.25 সেকেন্ড। এসে প্রয়োজনীয় সময়ের মান। এখন বলছে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল, তাহলে এর মানটা বের করতে হবে আমার, এর মানটা বের করতে হবে। এর মানটা কিভাবে বের করতে পারি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, এর মানটা যেহেতু আমি টি এর মান জানি, তাহলে এর মান বের করা ইজি, ইজ ইকুয়াল টু ভি মাইনাস এ বাই টি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে এম এর মান দেওয়া হচ্ছে, এম এর মান দেওয়া নাই, এম এর মান দেওয়া, কোশ্চেন দেওয়া থাকতে হবে, ধরো এম এর মান দেওয়া আছে হচ্ছে 500 কেজি, মানে গাড়ির ভর চালক সহ। তাহলে 500 ইন্টু ভি মাইনাস ইউ, 0 মাইনাস 12.5 বাই টি হচ্ছে কত 156.25 ইজ ইকুয়াল টু কত আসে, 40, 40 মাইনাস 40 নিউটন। এটা হচ্ছে বল, প্রযুক্ত বল। তাহলে আমার সুতরাং প্রযুক্ত বল সমান 40 নিউটন আনসার। তো আশা করি বুঝতে পারছো এটা। এখন পরের প্রবলেমে যাই। 7 নাম্বার কোশ্চেন বলছে যে একটি গতিশীল বস্তুর বিরুদ্ধে 15 নিউটন মানের একটা বল প্রয়োগ করায় 12 মিটার দূরত্বে বস্তুটির গতিবেগ অর্ধেক হয়। বস্তুটির ভর 5 কেজি হলে বস্তুটির প্রাথমিক বেগ কত ছিল এবং কত সময় ধরে বলটি কাজ করে। আচ্ছা, আমি আগে ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম আঁকি যে কি ঘটনাটা ঘটছে। তো ধরো একটা বস্তু, বস্তুটা ভর 5 কেজি, তো এটা দিক বরাবর গতিশীল আছে অবশ্যই। এখন এর উপর 15 নিউটন মানের একটা বল, 15 নিউটন মানের একটা বল 25 নিউটন মানের একটা বল কাজ করতেছে উল্টা দিকে। তো কাজ করার পরে কি হয়েছে যে ও 12 মিটার দূরত্বে একটা বিন্দুতে, যে এখান থেকে ধরো 12 মিটার দূরত্বে এখানে, এখানে এসে ওর গতিবেগ অর্ধেক হয়ে যায়। ধরো এখানে ওর গতিবেগ আছে ভি, আর এখানে ওর গতিবেগ আসছে ভি বাই 2। এখন বলছে যে এর প্রাথমিক বেগ কত ছিল। আচ্ছা চলো সলভ করি। প্রাথমিক বেগ মানে ভির মানটা কত ছিল সেটা বের করতে বলছে প্রথম কোশ্চেনে। তাহলে এখানে আমি প্রথমে এই যে 5 কেজি ভরের বস্তুটার উপর 25 নিউটন মানের যে বলটা প্রযুক্ত হলো, সেই বলের কারণে এর যে মন্দন হবে, সেই মন্দনের ভ্যালুটা বের করি। মন্দন কেন হবে, কারণ বস্তুটা গতিশীলের দিকে আর বলটা প্রযুক্ত হয়েছে তার উল্টা দিকে, এর জন্য। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ এর মান 25, এম এর মান হচ্ছে 5 কেজি ইন্টু এ, সুতরাং এ ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মন্দনের মান। এখন আমার বের করতে হবে যে বেগটা কত, প্রাথমিক বেগটা কত। তাহলে এখানে আমার কি তথ্য দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে, মানে আমি বের করলাম। তারপর আমার বেগ, আদি বেগ, শেষ বেগ, যেটা একই সাথে ভি আর ভি আর ভি বাই 2 দেওয়া আছে, আর দেওয়া আছে কি এস, এটুকু বলে দেওয়া আছে। এটুকুর মান হচ্ছে 12 মিটার। তো এস, এই তিনটা মান দেওয়া আছে।
তো এখান থেকে আমার বের করতে হবে। তো এখান থেকে আমি কোন সূত্রটা ইউজ করবো? এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এটা হচ্ছে ত্বরণ। তো আমি যে মানে সূত্র এটা ত্বরণ, কিন্তু আমি যে এর মানটা বের করলাম সেটা কি মন্দন। তো যে কারণে আমি কি ইউজ করবো? এখানে এর মান এখানে মাইনাস দিয়ে দিব। তাহলে আমি করি যে ভি স্কোয়ার, তাহলে মানে v/2 শেষ বেগ, এখানে শেষ বেগ v/2, আদি বেগ ধরে নিচ্ছি v, তাহলে ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 5, এস এর মান হচ্ছে 12। এখান থেকে আমি যদি ভির মানটা বের করি তাহলে ভির মানটা আসে আমার কত? 12.64 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর প্রাথমিক বেগ কত ছিল? 12.64 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। এখন সেকেন্ড কোশ্চেনটা দেখি। বলছে কত সময় ধরে বলটি কাজ করে? কত সময় ধরে বলটি কাজ করে, টি মানটা চাইছে। এখন এখানে ইজি একটা সূত্র দিয়ে আমরা সলভ করতে পারি, ভি ইজ ইকুয়াল টু এ মাইনাস এটি। ভির মান তো দেয়, আমি বের করলাম এখন মাত্রই। এখানে ভি হচ্ছে কত? 1 মিনিট। এখানে ভি হচ্ছে কিন্তু v/2, শেষ বেগ হচ্ছে v/2, আর আদি বেগ হচ্ছে ইউ। ইউর জায়গায় আবার লিখি এটা। এখানে সূত্রটা ছিল কি? সূত্রটা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। মাইনাস দিলাম কারণ বন্ধন। ভি হচ্ছে কি? শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। এখানে শেষ বেগ কত? এখানে শেষ বেগ হচ্ছে v/2, আর আদি বেগ হচ্ছে ভি। আদি বেগ হচ্ছে ভি। তো v/2 ইজ ইকুয়াল টু ভি মাইনাস এটি। তাহলে ভি মান হচ্ছে 12.64 বাই 2 ইজ ইকুয়াল টু 12.64 মাইনাস এর মান আমি পাইছি কত? 5 ইন্টু টি। এখান থেকে টির মান আমি বের করব। টির মান আসে হচ্ছে 1.264 সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার। কত সময় ধরে বলটা কাজ করে? এই যে 1.264 মিটার সেকেন্ড ধরে বলটা কাজ করে। আশা করি বুঝতে পারছি কোশ্চেনটা। পরেরটা যাই। বলছে যে 1 কেজি ভরের একটি বস্তু চলরেখার সমীকরণ দেয়া। এক্স এর মান টি কিউব মাইনাস থ্রি টি স্কোয়ার, ওয়াই এর মান এত, জেড এর মান এত। বলছে 2 সেকেন্ড পরে ক্রিয়াশীল বল বের করো। আচ্ছা, আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে দেখছি যে যখন কোনো একটা বস্তুর অবস্থান সমীকরণ বের করতে চাই, আর ভেক্টর সমান কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যেখানে সেটাই আমাদের দেয়া আছে, এক্স ওয়াই জেড এর মানটা দেয়া আছে। তো এখান থেকে আমাদের সলভ করতে হবে। চলো সলভ করি। এখানে এই যে অবস্থান ভেক্টর আর ভেক্টর, সেটাকে আমি এখন এস ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি ইচ্ছা করেই। তাহলে এস ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এক্স এর মান দেয়া কত? টি কিউব মাইনাস থ্রি টি স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে মাইনাস থ্রি টি স্কোয়ার প্লাস টু টি জে ক্যাপ প্লাস জেড এর মান দেওয়া আমার টু টি কিউব মাইনাস টি কে ক্যাপ। আচ্ছা, এখন আমরা বের করতে হবে বলের মানটা। কিভাবে করব? দেখো, আমরা একটা সম্পর্ক জানি যে v is equal to ddt of s আর a is equal to ddt of v। তো এখান থেকে আমি v এর মানটা বের করব ফার্স্টে, s এর মান, s ভেক্টর থেকে। তারপরে v থেকে আমি এর মানটা বের করব, a ভেক্টরের মানটা বের করব। তারপরে আমি ক্রিয়াশীল বল এর সাথে ভরের গুণ করে আমি ক্রিয়াশীল বলের মানটা বের করতে পারবো। তো চলো করি। তাহলে v ভেক্টর is equal to ddt of s। তাহলে ddt of
টি কিউব মাইনাস 3t স্কোয়ার আই ক্যাপ প্লাস minus 3t square plus 2t j cap plus 2t cube minus t k cap সমান কত আসে 3t square minus 6t I cap plus minus 6t plus 2 j cap plus 6t square minus 1 k cap k cap এখন আমি কি করব এর মানটা বের করব তাহলে a is equal to dt of v dt of v ডিরেক্ট ডিফারেন্সিয়েট করি আমি উপর থেকেই তাহলে আসে কত 3 দুগুণে 6 টি মাইনাস 6 আই ক্যাপ প্লাস মাইনাস 6 জে ক্যাপ প্লাস 12 টি কে ক্যাপ এর মান পেয়ে গেছি ত্বরণ তাহলে আমি ত্বরণ এর মান পেয়ে গেলাম এখন বলের মানটা পেয়ে যাব কিভাবে f is equal to m এ তাহলে f is equal to m into a m এর মান 1 তো যা আছে তাই এর মানই হবে f এর মান তাহলে এটাই এখন আমাকে বলছে কোশ্চেনে যে 2 সেকেন্ড পরে ক্রিয়াশীল বলের মান কত তাহলে টির জায়গায় আমি 2 বসিয়ে দেব f is equal to যদি বসিয়ে দেই তাহলে আসে কত আমার 6 i cap 6 দুগুণে 12 মাইনাস 6 6 i cap মাইনাস 6 j cap প্লাস 12 24 24 k cap তো বলের মান যদি বের করতে বলে কোশ্চেনে তাহলে f ভেক্টর মডুলাস করে তার মানটা বের করে দিতে হবে কত 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 24 স্কয়ার যত আসে তত এত নিউটন এই আশা করি বুঝতে পারছো প্রবলেমটা পরেরটা যাই বলছে যে 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল কাজ করলে তার বেগ 10 সেকেন্ডে 4 i cap minus 5 j cap plus 3 k cap মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 8 i cap plus 3 j cap minus 5 k cap হবে আমার চাইছে কি বলের মানটা এখানে আমি কোন সূত্রটা ইউজ করব দেখো এর মানটা কি এ হচ্ছে v minus u by 3 তাই না তো এ হচ্ছে কত এখানে শেষ বেগ হচ্ছে 8 এটা হচ্ছে শেষ বেগ এটা হচ্ছে আদি বেগ আমি যদি বিট করে দিই এটা যদি v ধরি এটা যদি u ধরি তাহলে v minus u হবে 4 i cap plus 3 plus 8 j cap minus 5 minus 3 minus 8 k cap divided by 10 সময়ের মান এখন সুতরাং f is equal to কি m এ f এর মান 20 আর এর মান 4 i cap plus 8 j cap minus 8 k cap 10 2 তার মানে আমার f এর মানটা হবে 8 i cap plus 16 j cap minus 16 k cap নিউটন যদি মান বের করতে বলে f এর মানটা কত হবে যে ভেক্টর তাই না যে ভেক্টর আসছে এখন f এর মানটা হবে √8 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস 16 স্কয়ার সমান
24 24 নিউটন। এর মধ্যে অ্যান্সার। সেটা পরে কোশ্চেনটা দেখি। বলছে কি দেখো, 4 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু পশ্চিম দিকে যাচ্ছে। ধরো আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখে নিলাম প্রথমে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু, বস্তুটা এখানে আছে, ও কি করছে 4 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে ওয়েস্ট সাইডে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। 4 মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে। এখন এর উপর 4 নিউটন মানের একটা বল উত্তর দিকে এদিক বরাবর 4 নিউটন মানের একটা বল কাজ করলো। বল প্রয়োগে 4 সেকেন্ড পরে সরণের মান কত এবং চলনের গতিপথ কেমন হবে? আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে ভেক্টর চ্যাপ্টার থেকে পড়ছি যে উপাংশের ব্যাপারটা। ধরো একটা বল এদিক বরাবর কাজ করতেছে একটা বস্তুর উপর, এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আরেকটা বল কাজ করে, তাহলে যেটা হচ্ছে F1 হচ্ছে F2, এই F2 এর কোনো কার্যকারিতা বা এর কোনো প্রভাব F1 একবার 90 ডিগ্রি বরাবর যে দিকটা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এর কোনো প্রভাব নাই, মানে এটা সম্পূর্ণ F2 বরাবরের প্রভাব আছে। F1 এর দিক বরাবর এর কোনো এক্সিস্টেন্স নাই এমনটা ধরতে হবে, মানে F1 এর দিকে এর কোনো কার্যকারিতা নাই। কেন এটা হয়? কারণ আমরা জানি উপাংশের কনসেপ্ট থেকে এই অ্যাঙ্গেলটা যদি মান থিটা হয়, তাহলে F1 বরাবর F2 এর উপাংশের মান হবে কত? F2 cos থিটা। আর থিটার মান কত? 90 ডিগ্রি। তার মানে cos 90 মান 0 0 টোটালটা। তো এটাই আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন এখানে দেখব যে দেখো এদিক বরাবর বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। তো এরপরে কি হয়েছে, 4 নিউটন মানের একটা বল খাড়াভাবে নর্থ সাইডের দিকে প্রযুক্ত হলো। তার মানে এই যে বলটা আছে সেই বলটার কোনো প্রভাব কি এদিক বরাবর আছে? নাই। কেন নাই? কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এজন্য। তাহলে আমি সলভ করি যে প্রথমে বলছে 4 সেকেন্ড সময়ে সরণের মান কত। তাহলে 4 সেকেন্ড সরণ সময়ে আমি প্রথম বের করব যে এই এক্স এক্সিস বরাবর বা এদিক বরাবর এ কতটুকু যায় এবং 4 সেকেন্ড সময় এদিক বরাবর কতটুকু যায়। তারপর দুটার লব্ধি মান বের করলেই আমাদের যে টোটাল সরণটা আছে সেটা পেয়ে যাব। তাহলে এক্স এক্সিসে 4 সেকেন্ডে, আচ্ছা এদিক বরাবর 4 সেকেন্ডে যায়, মানে 4 মিটার পার সেকেন্ডে যায় কিভাবে? ওর কি কোনো ত্বরণ আছে দিক বরাবর? না। 4 সেকেন্ড বরাবর যে যাওয়ার সময় এদিক বরাবর ওয়েস্ট সাইডের দিকে যাওয়ার সময় ওর কিন্তু কোনো ত্বরণ নাই। তাহলে ও কিভাবে যায়? সমবেগে, s = vt। কত দূরত্ব যায়? 4 × 4, 4 4 16 মিটার। এখন উত্তর দিকে, উত্তর দিকে যাওয়ার সময় অর্থাৎ ওয়াই, এটাকে ওয়াই ধরলাম, এটাকে ধরলাম এক্স, তাহলে ওয়াই এক্সিসে ওর কিন্তু ত্বরণ আছে, কারণ ওয়াই এক্সিস বরাবর বল আছে, যে কারণে বল থাকলেই ত্বরণ হবে। এবং ওয়াই এক্সিসে যখন যায় তখন এর কি কোনো আদিবেগ আছে? ইউ, আদিবেগ কিন্তু নাই। কেন নাই? কারণ এই যে 4 মিটার পার সেকেন্ড এটা সম্পূর্ণভাবে এই এক্সিস বরাবর কাজ করতেছে। ওয়াই এক্সিস বরাবর এই বেগের কোনো উপাংশ নাই, কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার আমি যদি ধরি, তাহলে এস এর মানটা বের করব, ইউ এর মান 0 0 প্লাস হাফ ইন্টু এ, এর মান কত? এফ বাই এম ইন্টু টি স্কয়ার, বা এস ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু এফ এর মান হচ্ছে 4 আর এম এর মান হচ্ছে আমার 2 কেজি, আর কত সেকেন্ডে গেছে? 4 সেকেন্ডে, 4 4 স্কয়ার। তাহলে 2 2 4 4 কাটা, সুতরাং এস ইজ ইকুয়াল টু 4 4 16 মিটার। তাহলে
ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটছে যে এই বস্তুটা এদিক বরাবর গেছে 4 সেকেন্ডে 16 মিটার, আর একই সাথে এদিক বরাবর বরাবর গেছে 4 সেকেন্ডে 16 মিটার। মানে ধরো বস্তুটা আমি এখানে ছিল, এখানে শুরুতে ছিল, এরপর তুমি এদিক বরাবর বল প্রয়োগ করছো, তো ওর গতিপথটা হচ্ছে এইরকম। এই যে গতিপথটা এরকম আসছে। কিভাবে আসছে গতিপথটা ম্যাথমেটিক্যালি আমরা একটু এখনই দেখবো। আচ্ছা, আমরা 4 সেকেন্ড পরে সরণের মানটা কত হয়, তাহলে অ্যান্সারটা লিখি। সুতরাং সরণের মান এস ইজ ইকুয়াল দুইটার কি লব্ধি, এক্স এক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর যায়, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর যায়, রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার সমান 16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, তার মানে 16√2 মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের সলভ। এখন বলছে যে চলনের গতিপথ কেমন হবে। দেখো, এক্স এক্সিসে এ যায় সমবেগে, তাই না? এই যে এদিক বরাবর যায়ও সমবেগে, এদিক বরাবর যায়ও সমবেগে। তো সমবেগের সমীকরণটা কি? এস এক্স অথবা এস এস এক্স যাই বলে, ভিটি, ভির মান কত 4, আর টি তো ধরে নিলাম টি হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো ওয়াই এক্সিস এর ক্ষেত্রে আমি দেখলাম যে ইউটি প্লাস ভিটি স্কয়ার, ইউ এর মান 0, হাফ ইন্টু এর মান আমার দেওয়া আছে কত, এর মান আমি পাইছি হচ্ছে এফ বাই এম, এ হচ্ছে এফ বাই এম, তার মানে 2, 2 ইন্টু টি স্কয়ার সমান টি স্কয়ার। তার মানে আমি এখানে কি পাই ওয়াই ইজ ইকুয়াল টু টির জায়গায়, এখান থেকে এক নং সমীকরণ থেকে আমি টির মান কত পাই, x/4, টি ইজ ইকুয়াল টু x/4, তাহলে x/4 হোল স্কয়ার বা y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 4×4 = 16, বা এক্স স্কয়ার সমান 16y। এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। ইকুয়েশনটা কেমন হবে, এই যে এক মিনিট, এই এদিক বরাবর 9, এই তাহলে তাহলে এর চলরেখা সমীকরণ কেমন হবে, এই যেটুকু এভাবে। আসলে বুঝতে পারছো কোশ্চেনটা? তো প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলা কি তোমরা পড়ছো কিনা জানি না। তো প্যারাবোলার ইকুয়েশন যদি এখানে সাপোজ কয়েকটা এক্সাম্পল দেখি, ধরো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এর গ্রাফ হবে এরকম। এটা কিভাবে মনে রাখবা, একটু মনে রাখতে পারো চাইলে। দেখো, প্যারাবোলা যদি তোমাদের কখনো পড়ায় তখন আমি দেখাবো, এক্স এর মান, এক্স এর পাওয়ার কত, মানে 1, তাই না? মানে যেটার পাওয়ার কম মনে রাখবা, মানে মনে রাখার সুবিধার্থে, যেটা পাওয়ার কম সে খাবে। সে খাবে মানে কি, ধরো এটা একটা মুখের, ধরো এটা হচ্ছে মুখ হা করে আছে কেউ, ও হচ্ছে খাচ্ছে, মানে ও খাইতেছে কি এক্স এক্সিস, এক্স এক্সিস খাইতেছে, তাহলে যার পাওয়ার 1 সে খাবে, এক্স এর পাওয়ার 1 সে খাইতেছে। ধরো একটা এক্সাম্পল, এক্স স্কয়ার সমান 4ay, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, এক্স এর পাওয়ার 2, তাহলে খাবে কে এখন, ওয়াই খাবে, ওয়াই খাবে, সে কারণে এই যে ওয়াই, এটা হচ্ছে ওয়াই এক্সিস না, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে ওয়াই খাবে এই। আবার ধরো এখানে আমার মাইনাস দিয়ে দিল, ওয়াই স্কয়ার সমান -4x, তখন এই যে গ্রাফটা আছে এটা উল্টা যাবে, এই মিনিট, এরকম হবে। আর এক্স স্কয়ার সমান -4ay হলে এই গ্রাফটা হবে এরকম। এই, আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছো এটা কোশ্চেনটা। তো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস, এরপরে আস্তে আস্তে বাকিগুলো দেখাবো।
আর কারো কোনো প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা, কমেন্ট করতে পারো অথবা মেসেঞ্জারে জানাতে পারো। আর এই রমজান মাসে যে সময়টা পাইতেছো ব্রেক, একটা বড় একটা ব্রেক পাইতেছো, এই সময়টা ভালোভাবে ইউটিলাইজ করো, নষ্ট করো না আর কি। মানে কেন নষ্ট করবা? পরে দেখবা কি পরীক্ষার আগের সময় এই মানে টের পাবা নিজের, মানে নিজের কাছে মনে হবে যে এই সময়টাকে যদি ভালোভাবে কাজে লাগাইতাম, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখতাম, তাহলে অনেক আগাই থাকতাম। তো আশা করি তোমরা সবাই যথেষ্ট জ্ঞানী, বিচক্ষণ, নিজের ভালোটা নিজে বুঝতে পারো আশা করি। তো পড়াশোনা করবা ঠিক মতো। ভালো থাকবা। খুদা হাফেজ।